গেছে নাকি ক্লাস শুরু হবে নাকি আমরা বলছি হ্যাঁ ক্লাসটা এখনো ফুল সুইং এ হচ্ছে, কারণ এখন ক্লাস ফুল সুইং এ না হলে আর কখন হবে? ক্লাস মিস হয়েছে ক্লাস ওটা হবে না। সবাইকে বলি খাতা মার্কস দিয়েছেন না দেখলাম যে সেকেন্ড বি গ্রুপে আপনি সবই দিয়েছি, এই দুটোই দিয়ে দিয়েছি, তোমাদের গ্রুপে দেওয়া আছে, একটু দেখে নিও কত মার্কস পেয়েছে। আর এবার মার্কসের হিসাব কিন্তু আমি আপলোড করবো না, আপলোড করবো হচ্ছে এক্সাম কন্ট্রোল থেকে। পড়াশোনা ভালো করে করবেন, হ্যাঁ, নাহলে কিন্তু পরে ঝামেলা করলে আমার কাছে একটা কিছু করাতে হবে না। আচ্ছা, আমরা রিনিউয়েবল এনার্জির একটা মানে পিভি সিস্টেমের একটা বেসিক একটা পার্ট, আমরা পিভি সিস্টেমের সোলার সেল কীভাবে বানানো যায় সেই জিনিসটা দেখেছি, সোলার সেল কীভাবে কাজ করে সেটা দেখেছি, একই সঙ্গে সেই সোলার সেল থেকে কীভাবে আমি ভোল্টেজ বেশি বা কারেন্ট বেশি করে কীভাবে সিরিজ প্যারাল করতে পারি সেটা দেখেছি, একই সঙ্গে কীভাবে সোলার মডিউল বানায়, অর্থাৎ একটা প্যানেল কীভাবে বানায় সেটাও দেখেছি, এবং একটা প্যানেল থেকে একটা পাওয়ার প্ল্যান্ট কীভাবে বানানো যায় সেটাও আমরা দেখেছি। এখন এই পিভি সিস্টেম আমি বলেছিলাম যে স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম হতে পারে, আবার আমি চাইলে গ্রিড কানেক্টেড পিভি সিস্টেমও হতে পারে। এই স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেমের ভিতরে আবার এই স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম উইথ ব্যাটারি সিস্টেম, হ্যাঁ, যে যদি ব্যাটারি থাকে তাহলে তার একটা অন্যতম পার্ট হচ্ছে ব্যাটারি। কারণ পিভি সিস্টেমগুলো নর্মালি দিনের বেলাতে এনার্জি জেনারেট করলেও রাত্রেবেলাতে এনার্জি জেনারেট করতে পারে না, সেক্ষেত্রে আমার দিনের বেলা যে এক্সেস এনার্জিটা আসে সেটাকে আমার স্টোর করে রাখতে হবে, তাই তো? সেই স্টোরেজ সিস্টেমটা আমাদের পড়ালেখায় ছিল না, মানে আগের মিডে। এখন এই ফাইনালে এসে আমরা স্টোরেজ সিস্টেম নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম, আমি সেই স্টোরেজ সিস্টেম নিয়ে আজকে আবার একটু কথা বলবো। আমরা নর্মালি স্টোরেজ সিস্টেম হিসেবে পিভি সিস্টেম যেটা আছে ফটোভোল্টিক সিস্টেমের বা সোলার সিস্টেমে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। ওকে, লিড অ্যাসিড ব্যাটারি। এই লিড অ্যাসিড ব্যাটারি কিভাবে কাজ করে, কিভাবে বানানো যায় সেই সম্পর্কে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, এর সঙ্গে অন্য কি ধরনের ব্যাটারি আছে সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো। এই লিড অ্যাসিড ব্যাটারি কি পার্ট ছিল আমার? লিড অ্যাসিড ব্যাটারির বেসিক পার্ট ছিল দুটো প্লেট থাকে। একটা ব্যাটারির মধ্যে কি পজিটিভ এবং নেগেটিভ প্লেট থাকে, হ্যাঁ, অ্যানোড এবং ক্যাথোড দুটো প্লেট থাকে, এবং এর মাঝে কি থাকে? সালফিউরিক অ্যাসিড এবং পানির একটা মিশ্রণ থাকে, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, যেটা 3:1 অনুপাতে, অর্থাৎ 3 ভাগ পানি হলে 1 ভাগ থাকে অ্যাসিড, অর্থাৎ 75 ভাগ পানি 25 ভাগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং পানির মিশ্রণটা দেওয়া থাকে। ওকে, এখন এই জিনিসগুলো এখানে ছোট ছোট করে দেওয়া আছে, পজিটিভ এবং নেগেটিভ প্লেট থাকবে, থাকবে হচ্ছে এই প্লেটের মাঝে সেপারেটর থাকে, কারণ পজিটিভ এবং নেগেটিভ প্লেট যদি পাশাপাশি থেকে অ্যাটাচ হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই শর্ট সার্কিটকে প্রতিরোধ করার জন্য একটা সেপারেটর থাকে, তারপরে ইলেকট্রোলাইট থাকে। ইলেকট্রোলাইট মানে যেটা বলতে যাচ্ছি হচ্ছে পানি এবং অ্যাসিডের যে মিশ্রণটা, এইটা বুঝতে পারছো? তারপরে থাকবে এই সিস্টেমটাকে একটা কন্টেইনারের ভিতরে বন্ধ করে রাখা হবে, হ্যাঁ, এটা টোটালি যদি দেখাই এরকম একটা কন্টেইনার, এই কন্টেইনারটা ভলকানাইজড রাবারের তৈরি করা, মানে খুবই হার্ড রাবার, মানে তুমি ফেললে পরে এটা ভাঙবে না। অনেক সময় যদি লাইট ওয়েট করা হয়, খুব অল্প ওজনের করা হয়, সেক্ষেত্রে আমার ব্যবহার করা হচ্ছে গ্লাসের, যেটা আমরা কমিউনিকেশনে ব্যবহার করি বিভিন্ন জায়গায়, গ্লাসের এরকম কভার দেওয়া থাকে। তো শুরু থেকে আসি, প্লেট কি আছে? প্লেট হচ্ছে একটা পজিটিভ প্লেট, একটা নেগেটিভ প্লেট। ওকে, একটা পজিটিভ প্লেট, একটা নেগেটিভ প্লেট। সো এখানে একটা প্লেট থাকবে, সো এটা পজিটিভ প্লেট বা অ্যানোড, এটা নেগেটিভ প্লেট বা ক্যাথোড। এই পজিটিভ যে প্লেট থাকে, এই প্লেটটা বানানো থাকে লেড পারঅক্সাইড দিয়ে, লেড পারঅক্সাইড PbO2, একটা লেড দুটো অক্সিজেনের সমন্বয় যেটা গঠন হয় PbO2। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে লেড, একটা হচ্ছে পিওর লেডের তৈরি, আর একটা হচ্ছে লেড পারঅক্সাইড শুধু Pb আছে, এই দুইটা জিনিসই থাকে। ওকে, আর এই প্লেটটা বানানোর জন্য এক ধরনের মেশ গ্রিড বানানো হয়। সেই মেশ গ্রিড এখানে কি হালকা দেখা যাচ্ছে দাগ দাগ এরকম প্লেটের উপরে, হ্যাঁ, কিছু দেয়া আছে, তাই না? একটা গ্রিড বানানো। আগে এই PbO2 এবং Pb এইটাকে যদি আমি একটা প্লেটের মতো বানাইতে যাই নরমালি হবে না, ভেঙে যাবে। তার জন্য এর নিচে এক ধরনের পাত ধরার জন্য ঢালাই করার সময় রড দেয়া হয়,
রডের একটা খাঁচা তৈরি করা, তাই না? এখানেও সেরকম একটা খাঁচা আগে থেকে তৈরি করা হবে। ওকে, সেই খাঁচাটা কি দিয়ে তৈরি করে? এখানে দেখো বলা আছে অ্যান্টিমোনাইট লেড অ্যালয়, অর্থাৎ অ্যান্টিমনি এবং লেডের অ্যালয় হিসেবে সেই দুটো জিনিস এই গ্রিডটাকে ব্যবহার করা। এই পজিটিভ এবং নেগেটিভ উভয় প্লেটে এই মেশ গ্রিড ব্যবহার করা হয়। এই গ্রিডের পরে গিয়ে হচ্ছে আমি প্লেটে হচ্ছে মেটাল যেগুলো থাকে সেগুলো অ্যাটাচ করে দিই। হ্যাঁ, গ্রামে তুমি ঘুটে বানানো দেখেছো? হ্যাঁ, পাটকাঠি থাকে, পাটকাঠির উপরে সুন্দর করে গোবরটাকে এটাও এরকম গ্রিড থাকবে, গ্রিডের উপরে সুন্দর করে বসে বসে একটা প্লেট বানাই ফেলবে, চাপ দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে এটাই এই কাজটাই করা হয়। ওকে, পজিটিভ প্লেটটা নর্মালি একটু হার্ড রাখা হয় নেগেটিভ প্লেটের তুলনায়। লাইট ওয়েট বলা হচ্ছে এখানে গ্রিড পজিটিভ এন্ড নেগেটিভ। নেগেটিভ প্লেট ডিজাইন মোড সামহার লাইটার, মানে নেগেটিভ প্লেটটাকে একটু লাইট করা, মানে এটাকে একটু হালকা করা পজিটিভ প্লেটের তুলনায়। পজিটিভ প্লেটটা একটু মোটা হবে, একটু মোটা হবে, নেগেটিভ প্লেটটা একটু পাতলা হবে, একটু এবং হালকাও হবে। এই গ্যাস স্টোভ এই বদল হচ্ছে এই প্রথমে কত সালে বানাইছিল দেখো তো এই টেকনোলজিটা? 1859। বুঝতে পারছো কত আগের টেকনোলজি? এখনো এটা চলছে সুন্দর মতো, একে এখনো কেউ ইয়ে করতে পারে, চেঞ্জ করতে পারে। সো এই দুটো প্লেট থাকে, প্লেটের উপরে যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটা প্লেটের উপর থেকে আমি যদি কানেকশন বের করতে চাই, কানেকশনটা বের জন্য এরকম একটা লেড এবং লেড অক্সাইডের একটা বের করা হয়, পরবর্তীতে এটা সোল্ডারিং এর মাধ্যমে পজিটিভ নেগেটিভ অ্যাটাচ করে দেওয়া হয়। ওকে, এবং একটা প্লেট দিয়ে তো হয় না, এরকম অনেকগুলো প্লেটকে অ্যাসেম্বল করা হয়, সিরিজ এবং প্যারালাল করা হয়। একটা সেল যদি নেই তার ভোল্টেজ 2 ভোল্ট হতে পারে। যদি আমার সিরিজ 12 ভোল্টের ইয়ে করতে হয় তাহলে এই রকম করে 6টা সিরিজ করতে হবে। ওকে, এরপর আসে সেপারেটর। সেপারেটর মানে পজিটিভ এবং নেগেটিভ প্লেটকে যে সেপারেট করে রাখে সেই সেপারেটর। এই সেপারেটরের কাজ কি? দেখো ফাঁকা ফাঁকা একটু আছে, এর ভিতরে ইলেকট্রোলাইট কিন্তু এর ভিতরে পাস হয়ে যেতে পারে। মানে আমি সেপারেট করে রাখবো ঠিকই, এর মাঝে যে সেপারেটরটা দিব সেটা রাখবো ঠিকই, কিন্তু সেটা একদম সলিড না, তার ভিতর দিয়ে কিছুটা পোরাসিটি মানে ফাঁকা ফাঁকা জায়গা থাকতে পারে, ফাঁকা ফাঁকা জায়গা থাকতে পারে, যার ভিতর দিয়ে আয়নগুলো মুভ করে এপাশ থেকে এপাশে, এপাশ থেকে ওপাশে যেতে পারে। কারণ এখানে যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হবে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনের দরুন এক পাশে সালফার যাবে, এক পাশে হাইড্রোজেন যাবে। সো এই এক্সচেঞ্জটা হতে হবে। এই এক্সচেঞ্জটা হওয়ার জন্য একটা পোরাসিটি এক ধরনের সেপারেটর রাখা হয়। এই সেপারেটর বানায় কি দিয়ে? সেপারেটর বানায় হচ্ছে গ্লাসের উড হতে পারে, সিডার যে উড আছে সেই উড হতে পারে, আবার মাইক্রোপ্লাস রাবারেরও হতে পারে। ওকে, ওই লাল উপরে যেগুলো দেখতে পাচ্ছ না, মাইক্রোপ্লাস প্লাস্টিকের হতে পারে, রাবার হতে পারে, এইগুলো পারফোরেটেড পিভিসি হতে পারে। ওকে, উড অর্থ তো বাঁশ, মানে সিডার মানে কাঠ, CEDR কেডার এর অর্থ সিডার উড, এটা হচ্ছে এক ধরনের কাঠ, এটাও একটা এক ধরনের মানে সিডার উড মানে কাঠ, সিডার হচ্ছে এক ধরনের গাছ, সিডার গাছ থেকে যে কাঠটা পাওয়া যায় সেটাকে সিডার উড বলা হয়। ওকে, সো এরপর আছে গ্লাস উডমেট। নরমালি গ্লাস উডমেট খুব বেশি ব্যবহার করা হয়, এই জিনিসটা গ্লাসের তৈরি, এবং যদি সেপারেটরকে তুমি কখনো হাত দিয়ে ধরো, তোমার হাতের ভিতরে মানে মনে করো যে মানে নিমেষেই গ্লাস ঢুকে যাবে, তুমি টেরও পাবে না তোমার হাতে গ্লাস ঢুকছে। পরে যখন হাতটা দেখানো ওখানে করবা দেখবে বোঝা যাচ্ছে হাতে বাড়তেছে। এই জন্য কখনো ব্যাটারি খুললে পারে ব্যাটারি সেপারেটরে কখনো হাত শুধু হাতে হাত দেবা। আর এর মধ্যে লেড তো বিষাক্ত, এই জন্য সবসময় আমরা হাতে গ্লাভস পরে, হ্যান্ড গ্লাভস পরে নিই। ওকে, এরপরে কি ছিল? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে হচ্ছে দ্রবণ। কিসের দ্রবণ? এই ইলেকট্রোলাইট ছিল সালফিউরিক অ্যাসিড এবং পানি ছিল। সালফিউরিক অ্যাসিড থাকবে 25% এবং পানি থাকবে 75%। আর কন্টেইনার হিসেবে দেখো সেখানে অনেকগুলো বাক্স দেয়া আছে। দেখো একটা কন্টেইনারের মধ্যে সেগমেন্ট করা আছে, তাই না? সেপারেটর, এখানে একটা সেল থাকবে, এখানে একটা সেল থাকবে, এখানে সেপারেটর আলাদা। এগুলো কিন্তু সেপারেটর না, এটা হচ্ছে একটা সেল। এখানে শুধুমাত্র একটা সেল থাকে, একটা সেল, দুইটা সেল কিন্তু একই কন্টেইনারে রাখে না। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে মনে করো একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট মাস থাকতেই হবে। যদি আরো বেশি রাখি সেটাতে কোনো সমস্যা নেই, দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা যা রাখি রাখি, কিন্তু একটা মিনিমাম একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট এবং তার মাঝে সেপারেট, যাতে একটা সেল হয়। এই সেলের আউটপুট ভোল্টেজ কত? 2 ভোল্ট। সো এইরকম করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা কত ভোল্টের জন্য? এটা 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারির কন্টেইনার। ওকে, প্রতি সেলে হলো 2 ভোল্ট, প্রতি সেলে হচ্ছে 2 ভোল্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রতি সেলে 2 ভোল্ট থাকে, 2 ভোল্ট
পার সেল। স্যার প্রতি সেল যদি 2 ভোল্ট হয় সিরিজে কানেকশন করলে আবার 6টা সেল লাগবে, যোগ করলে তাহলে 12 ভোল্ট সিরিজ কানেকশন হবে। আমাদের সাধারণত 6টা সেলের মাধ্যমে তো ওগুলো যদি 24 ভোল্ট তাহলে 24 ভোল্ট আর সেটা 12টা তাহলে 12টা হবে। 12টা যদি মানে এরকম কোশ্চেন হতে পারে যে কয়টা প্লেট লাগতে পারে বা সেল লাগতে পারে, 12 ভোল্ট বা 20 ব্যাটারি বানানোর জন্য কি কি লাগতে পারে। এখানে মোটামুটি একটা পিকচার দেখানো হচ্ছে যে রাশিয়ান যেটা ব্যাটারি ছিল I2C CAM28 লিড-অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারির ভিতরে কি কি পার্টস আছে সেই পার্টস গুলোর একটা ছবি দেওয়া আছে, তোমাদের যদি আগ্রহ থাকে দেখে নিতে পারো। একই জিনিস, ওই জিনিসগুলো জাস্ট একটু সাজায় গুছায় এই যে টার্মিনালগুলো যেগুলো দেখালেন সেগুলো একটা পজিটিভ ওরা জাস্ট রাশিয়ায় কতগুলো কি কি পার্টস আছে, একটা ব্যাটারি তৈরি করতে গেলে কি কি পার্টস লাগবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। প্রতিটা 1/22টা জিনিস দেখাচ্ছে। ওকে, এই জিনিসগুলো অ্যাসেম্বল করে ব্যাটারি বানিয়েছিল সে। এখন আসি এই লিড অ্যাসিড ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি কি ওই পরীক্ষার মধ্যে ওইভাবে আসতে পারে না, কত জিনিস আঁকতে দিব না। আচ্ছা ঠিক আছে, মানে আঁকতে না, মানে জাস্ট খালি ইকুইপমেন্ট গুলো লেখা। হ্যাঁ, ইকুইপমেন্ট গুলো লেখা থাকতে পারে যে এই কি কি ইকুইপমেন্ট ব্যাটারি তৈরি করতে কি কি ইকুইপমেন্ট লাগতে পারে এবং ইকুইপমেন্ট গুলো একটু বর্ণনা করো। হ্যাঁ, আমি বেসিক জিনিস বলতে পারি যে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ এ লিড অ্যাসিড ব্যাটারি এন্ড এক্সপ্লেইন। মানে তোমার লিড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন ডিফারেন্ট কম্পোনেন্ট সম্পর্কে তুমি লিখো এবং কয়টা কম্পোনেন্ট আছে লিখো এবং সেটাকে এক্সপ্লেইন করো। ওকে, মেন অংশ তো তিনটা দিলে হবে, একটা ইলেকট্রোপ্লেটিক, একটা পজিটিভ নেগেটিভ, আর পজিটিভ নেগেটিভ সেপারেটর ইলেক্ট্রোলাইট, এরপরে কন্টেইনার আছে, তারপর এই কয়টা চারটা থেকে মানে কয়টা পার্টস যেটা দেখো মেন এই ডি পর্যন্ত। ওকে, 5টা এপিসি ইলেকট্রোলাইট, তারপর কন্টেইনার পাঁচটা। এখন আসি দেখি যে এই লিড অ্যাসিড ব্যাটারির ভিতরে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো কি কি আছে। স্যার যেটা বলছিলেন যে অ্যানোডে থাকবো যে লেড পারঅক্সাইড, PbO, অক্সিজেন বাই 2, মানে লেড পারঅক্সাইড আর শুধু খালি Pb পারঅক্সাইড, লেড শুধু লেড Pb মানে লেড Pb is লেডের সংকেত। হ্যাঁ, সংকেত। আর হলো পারঅক্সাইড যেটা ওটা হলো অক্সাইড, অক্সিজেন দুইটা। ওকে, তারপর হচ্ছে ডায়ালিড সালফিউরিক অ্যাসিড। এই তিনটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। আর এই দুইটা তো স্যার এইটুকু বুঝলাম, মানে যে একটা হলো অ্যানোডে একটা, ক্যাথোডে একটা। তিন নাম্বারটা যেটা ওইটা তাহলে খুব ওটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে মনে করো একটা কন্টেইনার আছে, একটা পজিটিভ প্লেট আছে, একটা নেগেটিভ প্লেট আছে, এটা চুবানো আছে, মানে যৌথভাবে একটা পুনরায় সমন্বয় যে একটা রেডি হইছে ওইটাই। মানে এইটা তো পজিটিভ নেগেটিভ প্লেট, হ্যাঁ, এটাকে ডুবাই রাখা হয় এক ধরনের দ্রবণের ভিতরে। হ্যাঁ, এটাকে ডুবাই রাখা হচ্ছে ওই সালফিউরিক অ্যাসিড, ডায়ালিড সালফিউরিক অ্যাসিডের ভিতরে, মানে এটা পানির ভিতরে তোমার ডুবাই আছে। তাহলে এটা হলো 75% হলো পানি থাকবে, 75% পানি আর থাকবে, হলো 25% হলো অ্যাসিড। এটাও একটা বেসিক প্রশ্ন আসতে পারে, বেসিক জিনিস। সো এখানে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হচ্ছে লেড পারঅক্সাইড যেটা পজিটিভ প্লেট হিসেবে থাকে, আর হচ্ছে স্পঞ্জ লেড যেটা হচ্ছে নেগেটিভ শুধু প্লেট। ওকে, এখানে কতটুকু সালফিউরিক অ্যাসিড কি কি আছে সব কিছু দেয়া আছে, একটু দেখে নিও, আমি এত ডিটেইল যাব না। ওকে, লিড অ্যাসিড ব্যাটারির মোটামুটি যদি চিন্তা করি আমি, লিড অ্যাসিড ব্যাটারির কিন্তু চার্জ আছে কি নাই তা আমি হাইড্রোমিটার আছে, এক ধরনের হাইড্রোমিটার, কি নাম, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করার জন্য পাওয়া যায়। আমি চাপ দিয়ে ধরলেই পানিটা কত উপরে ওঠে সেটা দেখা যায়। যদি একটা ব্যাটারির ফুল চার্জ থাকে 1.21 বা 1.22 স্পেসিফিক গ্র্যাভিটি থাকতে পারে। এই স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, যে কতটুকু ঘন, মানে পানিটা কতটুকু ঘন আছে। পানির ভিতরে সালফিউরিক অ্যাসিড দেওয়াতে তো এর পানির গ্র্যাভিটি কত 1। সো পানির সাথে যখন সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছি 75 আর 25 দিয়ে, তখন এর স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে যায় 1.12। এমনি থাকে শুধু 1 এমনি থাকে যদি শুধু পানি হয় তার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। যখন আমি পানির সাথে অন্য কোনো সালফিউরিক অ্যাসিড ইউজ করছি তখন ব্যাটারির জন্য স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক শুধু থাকে 1। স্পেসিফিক গ্র্যাভিটি পানির জন্য, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে পানির ঘনত্ব দেখাচ্ছে। ওকে, 1, আর যখন সালফিউরিক অ্যাসিডের সাথে মিশাই তখন 1.21 হয়। H2SO4 এই দুটো আমি মিশানোর পর হচ্ছে এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.21 বা নিয়ার অ্যাবাউট 75%। ওকে, 1.2 বা 1.22 এই টাইপের আসে। সো আমি একটা ব্যাটারি যখন ফুল চার্জ আছে কিনা স্পেসিফিক গ্র্যাভিটি টেস্টার দিয়ে টেস্ট করব, এরকম চাপ দিয়ে ছেড়ে দেব, তখন দেখব যে কোন পর্যন্ত গেছে।
যদি 1.1 পর্যন্ত যায় তাহলে নেব ব্যাটারিটা ফুল চার্জ আছে, ফুল চার্জ। এখন আসি এই লিড অ্যাসিড ব্যাটারি অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা সম্পর্কে একটু জানা দরকার। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ঢালাও ভাবে তুমি একটু বুঝে শুনে মুখস্থ করে রাখো। ওকে, একটা হচ্ছে চার্জিং এর সময় কেমন রিঅ্যাকশন ঘটে, ডিসচার্জিং এর সময় কেমন রিঅ্যাকশন ঘটে। এবং লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু রিচার্জেবল ব্যাটারি, সো চার্জিং এর সময় যে রিঅ্যাকশনটা ঘটবে ডিসচার্জিং এর সময় তার উল্টা রিঅ্যাকশনটা ঘটবে। খালি ইকুয়েশনটাকে এই পাশ থেকে ও পাশে শিফট করে দেয়। এখানে দেখো কি আছে, প্রথম হচ্ছে আমার যখন ব্যাটারি ফুল চার্জ অবস্থায় থাকে, ফুল চার্জ অবস্থায় যে সালফিউরিক অ্যাসিড এবং পানির মিশ্রণ তার ভিতরে আমার সালফেট আয়ন মুক্ত অবস্থায় থাকে, সালফিউরিক অ্যাসিড ভেঙে যায় নরমালি। যখন ব্যাটারিকে চার্জ করা অবস্থায় থাকে সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে SO4 2- দুটো ইলেকট্রন ওর থেকে বের হয়, সালফেট আয়ন হিসেবে বের হয়ে থাকে। আর হাইড্রোজেন আলাদা করে হাইড্রোজেন প্রোডাকশন হয়ে থাকে আলাদা করে। যখন ফুল চার্জ অবস্থায় থাকে পানির ভিতরে এগুলো ঘোরাফেরা করে, একটা হচ্ছে সালফেট আয়ন আর একটা হচ্ছে হাইড্রোজেন। যখনই এটা হাইড্রোজেন আয়ন হলো পজিটিভ আর হলো সালফিউরিক অ্যাসিড, যখন এটা ডিসচার্জ হবে, যখন এটা মানে শর্ট সার্কিট করে দেব, বাইরে থেকে পেনটাকে শর্ট সার্কিট করে দেব, তখন এই চারটা হাইড্রোজেন আয়ন, একটা সালফেট আয়ন এবং দুইটা মুক্ত ইলেকট্রন যেটা থাকে, এই দুইটা মুক্ত ইলেকট্রন লেড পার অক্সাইড এর সাথে যুক্ত হবে। এটা কোথায়? এটা কিন্তু অ্যানোডে, সরি এটা ক্যাথোড হবে, ক্যাথোড হবে, এটা রাইট সাইডে ওই নেগেটিভ প্লেট PbO2। আর এটা শুধু পিবি এইটা হচ্ছে আমার, সরি এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ প্লেট। সো পজিটিভ প্লেটে এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডে চারটা হাইড্রোজেন অ্যাটম আসবে, সালফেট আয়ন আসবে এবং দুইটা ইলেকট্রন যেটা ছেড়ে দিবে, এই দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, এটা কিন্তু আমার সার্কিটের ভিতরে বের হয়ে আসবে। এইটা এখানে রিঅ্যাকশনের পরে সালফেট আয়ন তৈরি হবে, সালফেট আয়নের সাথে পানি তৈরি হবে। মানে যে পজিটিভ প্লেট থাকবে সেই পজিটিভ প্লেটে আমার সালফেট আয়ন তৈরি করে দেবে। এখানে যেটা থাকবে এর সঙ্গে কি কি যুক্ত হচ্ছে, এর বাইরে কিন্তু কি ছিল, এখান থেকে সালফেট আয়ন ছিল SO4 তারপর হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন আয়ন ছিল, আর হচ্ছে দুইটা ইলেকট্রন ছিল, এইটা এখানে সে রিঅ্যাকশন করবে, এই পজিটিভ প্লেটে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করার ফলে এখানে কি হলো, লেড সালফেট তৈরি হলো আর হচ্ছে পানি তৈরি হলো, পানি তৈরি। আর যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কিন্তু আমি শর্ট সার্কিট খুলে দিয়েছি এখানে নোডের ভিতরে, সো এই দুইটা ইলেকট্রন এখান দিয়ে বের হয়ে আসবে। স্যার একটা জিনিস এটা বুঝলাম স্যার, যেমন SO মানে 4H প্লাস, এটা তো হাইড্রোজেন তাহলে পানির ভিতরে ঘোরাফেরা করতেছে, ঠিক আছে। SO4 এটা তো পরে লিখতে পারতেন, আগে তো 4, ওটা সমস্যা না, উল্টা সমস্যা নাই, রিঅ্যারেঞ্জ করার সমস্যা, তুমি সামনেটা পিছনে লিখতে পারো, সমস্যা নেই। কোশ্চেন তো এটা হইতে পারে, এটার পরবর্তী এটার ঘনত্ব আমি শুধুমাত্র বলতে পারি যে ডিসচার্জিং এর যে ইকুয়েশনটা আছে, এটা লেখা আছে, কেমিক্যাল রিঅ্যাকশনটা আছে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনটা তুমি লেখো। সো পজিটিভ প্লেট যেটা থাকবে সেটা এখানে অ্যানোড বলছি, অ্যানোডে লেড সালফেট, শুধু সালফেট আসবে, সালফেটের সাথে কিভাবে আসবে, ওই যে সেপারেটর আছে, ওই সেপারেটর ভিতর দিয়ে আসবে। সো সালফেট আয়ন আসবে, হাইড্রোজেন আয়ন আসবে এবং ইলেকট্রন আসবে। এই পজিটিভ প্লেটে রিঅ্যাকশন করে আমার লেড সালফেট তৈরি করবে। এটা হচ্ছে সাদা টাইপের, তুমি দেখবা যদি ব্যাটারি কখনো দেখো পজিটিভ প্লেটে সাদা সাদা জমা হতে পারে, পেস্টের মতো, হ্যাঁ সাদা সাদা পেস্টের মতো হতে পারে, হ্যাঁ। সো লেড সালফেট এবং পানি জমা, যখনই ডিসচার্জিং হয় তখন ব্যাটারির ভিতরে পানির পরিমাণ বেড়ে যায়, স্পেসিফিক গ্র্যাভিটি তখন কমে যায়। ওকে, যখন সালফিউরিক অ্যাসিড কমে যাবে তখন স্পেসিফিক গ্র্যাভিটির পরিমাণও কমে যাবে। ওকে, আর একই সঙ্গে এটা পরেরটা, তারপরে তো এটা লিখতে হবে আমার, এটা রেডি হওয়ার পরে সে তারপর হলো PbSO4 + 2H2। এইখান থেকে রিঅ্যাকশনটা করে তো লেড সালফেট এবং পানি তৈরি হয়েছে। পরে যখন যে ঘনত্বের কথাটা বলে তখন ওই ঘটনাটা ঘটে, ঘনত্ব গ্র্যাভিটি স্পেসিফিক যখন 1.21 হয়। আচ্ছা, এরপরে আসে, হ্যাঁ এটাই তো মানে 1.21 ওটা ছিল, হ্যাঁ ওটা থাকার পরে কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটতেছে, ঘটার পরে তো 1.21 হয়। আর ওই পাশে না রে বাবা, এটা তুমি এত বলাচ্ছ কেন? স্পেসিফিক গ্র্যাভিটি 1.21 এখন আছে, হ্যাঁ আছে, যখন ব্যাটারি ফুল চার্জ আছে স্পেসিফিক গ্র্যাভিটি 1.21 আছে। এই অবস্থায় এই রিঅ্যাকশনটা ঘটলে ওই পুরো উপরের রিঅ্যাকশনটা ঘটছে,
পুরো উপরের পার্টটা লেফট সাইড এবং রাইট সাইড দুটোই ঘটে গেছে। ঘটার ফলে এর স্পেসিফিক গ্র্যাভিটি আস্তে আস্তে কমতে থাকবে। যত বেশি ওই ধরনের রিঅ্যাকশনটা হবে তত বেশি স্পেসিফিক গ্র্যাভিটিটা কমবে, তত বেশি স্পেসিফিক গ্র্যাভিটি কমবে। এইটাই হচ্ছে কথা। কারণ ওখানে পানি তৈরি হচ্ছে, পানি তৈরি হলে জিনিসটা পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাবে। একই সাথে নেগেটিভ প্লেট পজিটিভ প্লেটে এই ঘটনাটা যখন ঘটে তখন নেগেটিভ প্লেটে কি ঘটে, তখন নেগেটিভ প্লেটে লেডের সঙ্গে লেড সালফেট যেটা পাবো, লেড সালফেটের যে রিঅ্যাকশনটা হচ্ছে পিবি SO4 এবং দুইটা ইলেকট্রন সে ওপেন করে। মানে এটা হলো ফুল চার্জ অবস্থা আর পাশেটা হলো ডিসচার্জ। পাশেরটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ প্লেটের রিঅ্যাকশন, এটা হচ্ছে নেগেটিভ প্লেটের রিঅ্যাকশন। ওকে, একই সাইমালটেনিয়াসলি ঘটতেছে, কিন্তু এটা সাইমালটেনিয়াসলি ঘটতেছে। এটা স্যার নেগেটিভ এখানে দেখো দুইটা ইলেকট্রন বের হয়েছে, আউটপুট হিসেবে দুইটা ইলেকট্রন পাচ্ছি, এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আমি নিচ্ছি, দুইটা ইলেকট্রন আমি নিচ্ছি, অর্থাৎ এখান থেকে যে দুইটা ইলেকট্রন বের হয়েছে তা এখানে এসেছিল মুক্ত ইলেকট্রন যেটা হ্যাঁ, এইখানে রিঅ্যাকশন করে যে দুইটা ইলেকট্রন বের হচ্ছিল সেটা সেপারেটরের ভিতর দিয়ে এখানে এসেছিল, এখানে আবার দুইটা এখানে রিঅ্যাকশন করার ফলে সেই লেড সালফেট এবং পানি তৈরি করছে। ঠিক আছে, কারণ কারেন্ট যায় কোন দিকে, কারেন্ট এদিক থেকে এদিকে যায়, তার মানে ইলেকট্রন এদিক থেকে এদিকে আসে, ইলেকট্রন এদিক থেকে এদিকে আসে। ঠিক আছে, কারণ এই কেমিক্যাল রিঅ্যাকশনটা কিন্তু জানাটা খুবই জরুরি, জানতে হবে। যখন ডিসচার্জ হয় তখন এই ইকুয়েশনটা হবে এবং আস্তে আস্তে ভোল্টেজ মানে কমতে থাকবে। ডিসচার্জ অবস্থায় ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকবে, যত বেশি তুমি চার্জ নিবে ওর থেকে তত বেশি স্পেসিফিক গ্র্যাভিটি কমবে, তত বেশি ভোল্টেজ কমতে থাকবে। ওকে, আমার একটা কোশ্চেন কি স্যার, মানে যেটা যে পিবি যেটা এটা হলো ফুল চার্জ অবস্থায়, পরবর্তী যদি ডিসচার্জ হয় তখন পিবি SO4 আস্তে আস্তে এটা কমতে থাকে, সেটা বলেন না স্যার? যখন ব্যাটারি নরমাল অবস্থায় আছে তখন দুইটা প্লেটে, একটা প্লেটে আছে PbO2 আর একটা প্লেটে আছে P। ওকে, যখন ওই রিঅ্যাকশনটা ঘটবে তখন উভয় প্লেটেই লেড সালফেট তৈরি হবে, লেড সালফেট এবং পানি তৈরি হবে, তার সাথে দুইটা ইলেকট্রন বের হবে। ডিসচার্জ হবে PbO2 এবং Pb এই দুটো আলাদা আলাদা পজিটিভ নেগেটিভ প্লেট হিসেবে তো আছে, হ্যাঁ, ওটা কোথাও যাবে না, ওটা থাকবে। ওটা জাস্ট যখন রিঅ্যাকশনটা হবে তখন শুধু লেড সালফেট তৈরি হবে, দুই প্লেটে লেড সালফেট তৈরি হবে এবং সেটা দেখা যাবে বাইরে, জাস্ট ডিসচার্জ অবস্থায়, ডিসচার্জ অবস্থা, ফুললি ডিসচার্জ না, হালকা করে ডিসচার্জ হচ্ছে। ওকে, এরপরে চার্জিং সাইকেলটা একটু ওর উল্টা, দেখো চার্জিং এর ইকুয়েশন ওর উল্টা। এইখানে দেখো PbSO4 এটা থাকবে, তোমার দিয়ে দেবো, এটা তোমাকে দিয়ে দেবো, এটা তোমাকে দিয়ে দেবো, এটা দিয়ে লেখার কোনো দরকার নেই। ওকে, সো এই ইকুয়েশনটাকে জাস্ট ঘুরায় দাও, এই ইকুয়েশনটাকে জাস্ট রিভার্স করে দাও, এটা এই পাশে আসবে, এটা ওই পাশে যাবে, এটা এই পাশে আসবে, ওটা ওই পাশে যাবে। এটা হচ্ছে ডিসচার্জিং এর সময় আর ওইটা হচ্ছে আমার চার্জিং এর সময়। ঠিক আছে, এই যে চার্জিং এর সময় জাস্ট উল্টা ইকুয়েশনটা হয়েছে এবং নিচের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে এখন দুইটার কম্বিনেশন, নিচের ইকুয়েশনটা হচ্ছে দুইটার কম্বিনেশন, এটা হলো ডিসচার্জ। হ্যাঁ, এই ইকুয়েশন দুইটা চার্জিং এবং ডিসচার্জিং ডিসচার্জ অবস্থা, আর এটা শুধু খালি একটু ঘুরে দেবে চার্জিং অবস্থা। আর এই লিড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে খুব ভালো করে পড়ে নেব। লিড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন কম্পোনেন্ট এবং চার্জিং ডিসচার্জিং এর যে রিঅ্যাকশনগুলো সেটা। আচ্ছা, এখন আসি লিড অ্যাসিড ব্যাটারির এফিশিয়েন্সি কেমন। লিড অ্যাসিড ব্যাটারির এফিশিয়েন্সি, আমি একটা জিনিস বানাইলাম, এর এফিশিয়েন্সিটা। লিড অ্যাসিড ব্যাটারি মোটামুটি তুমি ধরতে পারো 90% পর্যন্ত এফিশিয়েন্ট, কারণ চার্জিং এর সময় এর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে 5% চার্জ লস্ট হয়ে যাবে। আবার এর ভিতরে যে চার্জ করতেছি তখন কিছু গ্যাস প্রোডাকশন হবে, গ্যাস প্রোডাকশন হবে, সো সেখানে 5% লস হয়, 10% লস। তো চার্জিং এবং ডিসচার্জিং এর সময়, ওকে, চার্জিং এর সময় গ্যাস প্রোডাকশন হবে যেখানে 5% লস হয়, আর ডিসচার্জিং 80% তো স্যার, হ্যাঁ 80% শিওর, এই 90% শিওর, কিন্তু 90% এর ভিতরে এই 90% এর 80% এর উপরে আবার ডিসচার্জ করা যায় না। 90% এর 80% কত হতে পারে? এটা কিন্তু 80 না, 80 থেকে কম, এই 80 হচ্ছে না, 90% এর 80% কোনোদিনও 80 হবে, স্যার 72 ওইরকম 70। সো এই 80% মানে সম্পূর্ণ হলে 72 তুমি নিতে পারো। একটা আমার সোলারের লিড অ্যাসিড ব্যাটারি যদি হয় 100 অ্যাম্পিয়ার আওয়ার থাকবে, তার থেকে 80 অ্যাম্পিয়ার আওয়ার বেশি নেওয়া যাবে, তার থেকে বেশি নিলে পরে ব্যাটারির ক্ষতি হয়, লাইফ সাইকেল কমে যাবে। আমি যদি মনে করি 10,000 বার এর চার্জ ডিসচার্জ করতে পারতাম, সেখানে তো 5,000 বার করতে পারতাম। এর এফিশিয়েন্সি 5%। ব্যাটারিকে সবসময় অ্যাম্পিয়ার আওয়ারে হিসাব করা হবে,
সব সময় অ্যাম্পিয়ার আওয়ার, যদিও অ্যাম্পিয়ার আওয়ার এনার্জির একক না, অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে চার্জের একক। কিন্তু ব্যাটারির ভোল্টেজকে যদি আমি অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে গুণ করি তাহলে এনার্জি সহজেই পেয়ে যেতে পারবে। মানে অ্যাম্পিয়ার আওয়ার এবং এনার্জি এটা প্রপোর্শনাল, এই জন্য এটা অ্যাম্পিয়ার আওয়ারেই দেখাইছে সুবিধাজনক। আমার চার্জ দিয়ে দেখালে বোঝাইতে সুবিধা হয় যে কি চার্জ না কতটুকু চার্জ আছে এখানে। ওকে, এখন আসি চার্জিং এবং ডিসচার্জিং এর সময় এর এফিশিয়েন্সিটা কেমন থাকে, এই গ্রাফটা একটু বুঝতে হবে। আমার ব্যাটারিকে চার্জিং এর সময় এবং ডিসচার্জিং এর সময় আমি ইচ্ছে মতো এটাকে মনে করো একটা 100 অ্যাম্পিয়ার এর ব্যাটারি, আমি 10 অ্যাম্পিয়ার করে ডিসচার্জ করতেছি, তাহলে এটা কত ঘন্টা যাবে? 10 ঘন্টা। 10 ঘন্টা। আমি যদি বললাম 100 অ্যাম্পিয়ার এর ব্যাটারি 20 অ্যাম্পিয়ার করে ডিসচার্জ করতেছি 5 ঘন্টা। 5 ঘন্টা। তুমি বলছো এখানে 100 অ্যাম্পিয়ার আওয়ার আছে, আমি 20 অ্যাম্পিয়ার করে ডিসচার্জ করতেই পারি, কিন্তু লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এটা রেস্ট্রিক্টেড। তুমি চাইলেও এটাকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ করতে পারবে না, ওভার কারেন্ট দিয়ে চার্জ এবং ওভার কারেন্ট দিয়ে ডিসচার্জ করতে পারবে না। এটা স্যার কত লিমিটটা কতটুকু স্যার? এটা ব্যাটারির গায়ে লেখা থাকে। ব্যাটারি তৈরি করার পরে বলা থাকতে পারে @10 hour, @20 hour। ব্যাটারি যখন বলবো 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি @20, তাহলে এই এটা বুঝে নিতে হবে। তাহলে এই ব্যাটারিগুলো কোন জায়গায় বেশি ব্যবহৃত হয়? তার মানে আমরা চাইলে স্যার 100 এমপিআর ব্যাটারিটা মানে একবারে ডিসচার্জ করতে নো নো নো, তুমি 1 সেকেন্ডে রিচার্জ করতেও পারবে না, দিতে পারবে না। এটার একটা লিমিট আছে। যদি ওভার কারেন্ট দিয়ে তুমি চার্জ করো তাহলে বেশি গ্যাস প্রোডাকশন, এফিশিয়েন্সি কমে যাবে। সেক্ষেত্রে ব্যাটারি থেকে খুব ঘন ইলেকট্রোলাইট যোগ করতে হবে, তাই না? ব্যাটারির কোরের ভিতরে ক্ষতি হয়, ব্যাটারির যে গ্রিড আছে গ্রিডের ভিতরে ক্ষতি হবে, যেখানে মেটাল তো লাগানো আছে। মানে কি গ্যাসটা তৈরি হয়েছে? হাইড্রোজেন। হ্যাঁ, পানি ভেঙে যাবে, হাইড্রোজেন তৈরি হবে। পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন তৈরি হবে। ওকে, সো হাইড্রোজেন তৈরি হলে হাইড্রোজেন বের হয়ে গেলে পানির পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। ওকে, সো ওভার কারেন্ট দিয়ে চার্জও করা যাবে না, বা ওভার কারেন্ট দিয়ে ডিসচার্জ করলে কি হবে? এই প্লেট যেটা থাকবে এই প্লেটটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে ম্যাটেরিয়ালগুলো যে পিবি এবং পিবি অক্সাইড এটা মানে তলা নিচে নেমে যাবে, ওটাকে আবার রিসাইকেলের উপর উঠানো যাবে। এই জন্য ওভার কারেন্ট এবং ওভার ডিসচার্জ করা ঠিক হবে। এখানে দেখানো হচ্ছে এটা এক্স এক্সিসে আছে চার্জ রিমুভ মানে অ্যাম্পিয়ার আওয়ার দেখানো হচ্ছে, আর উপরের দিকে দেখানো হচ্ছে সেল ভোল্টেজ কতটুকু আছে এবং কতটুকু অ্যাম্পিয়ার আওয়ার আছে। আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে ফার্স্ট ডিসচার্জ, এই ব্যাটারির ক্ষেত্রে ধরে নিয়েছিলাম এটা হচ্ছে 200 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। সাপোজ আমি কি করতেছি, এই ব্যাটারির গায়ে যদি 10 অ্যাম্পিয়ার আওয়ার লেখা থাকে, আমি কি করছি 20 অ্যাম্পিয়ার দিয়ে ডিসচার্জ করতেছি, 2 গুণ বেশি ডাবল দিয়ে ডিসচার্জ করতেছি। যখনই ডিসচার্জ করতেছি ব্যাটারির ভোল্টেজ দ্রুত কমতে থাকবে, দ্রুত কমতে এই পর্যন্ত নেমে 1.7 এর কাছাকাছি চলে আসবে, এবং তখনও চার্জ রিমুভ করতে হলাম কত, প্রায় 90 অ্যাম্পিয়ার আওয়ার। কিন্তু ব্যাটারি ছিল তো 200 অ্যাম্পিয়ার আওয়ার, বাকিটা কোথায় গেল? লস। ব্যাটারির ভিতরে ইন্টারনাল লস হয়েছে, হিট প্রোডাকশন হচ্ছে। এই জন্যই বলতেছি যে তুমি চাইলেই তুমি ইচ্ছে মতো এটাকে ডিসচার্জ করতে পারবে না। দেখো, তুমি বেশি কারেন্ট দিয়ে ডিসচার্জ করার জন্য তুমি যে 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিছিলে, তুমি এখন 200 অ্যাম্পিয়ার আওয়ার পাচ্ছ না। এটা স্যার আমরা বিশেষ করে আমাদের যে অনলাইন ইউপিএস গুলো আছে, হ্যাঁ, ইউপিএস গুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা হ্যাঁ তুমি করতে পারবে। সো এই জন্য লিমিট রাখা। ফাস্ট ডিসচার্জ করলে তুমি চার্জের পরিমাণ কম পাবে, মানে এনার্জির পরিমাণ কম পাবে, ভোল্টেজটা খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। ভোল্টেজটা খুব তাড়াতাড়ি ডাউন হবে, এবং সাথে সাথে যে কোনো এনার্জি তোমার পাওয়ার কথা ছিল সেই কোনো এনার্জিও তুমি পাবে না। ওকে, এরপরে মিডিয়াম করলে তার থেকে একটু বেশি পাওয়া যাচ্ছে। যখন স্লো রেটে করতেছে তখন প্রায় 200 এর কাছাকাছি, হয়তো আমার 180 অ্যাম্পিয়ার আওয়ার, হয়তো 160 অ্যাম্পিয়ার আওয়ার পাচ্ছি। বুঝাতে পারছি জিনিসটা? আমি এই গ্রাফটা বুঝাতে পারতেছি? বুঝছি স্যার। এই গ্রাফটা কিন্তু আমার দরকার, এই গ্রাফটা বোঝাটাও দরকার। এটা দিয়ে আমি বোঝাতে যাচ্ছি একটা ব্যাটারিকে তুমি চাইলেই যে কোনো কারেন্ট দিয়ে চার্জ ডিসচার্জ করতে পারবে, একটা লিমিট রাখতে হবে। ব্যাটারির গায়ে লেখা থাকবে, ব্যাটারির কনস্ট্রাকশন অনুযায়ী, ব্যাটারি যেভাবে তৈরি করেছি এই কনস্ট্রাকশন অনুযায়ী আমি বলে দিব, যখন তৈরি করেছি তখন বলে দিব এই ব্যাটারিটা @5 আওয়ার অথবা @10 আওয়ার প্রতিটা ব্যাটারিতে ব্যাটারি গায়ে থাকবে, মাস্ক থাকবে, না থেকেই পারে না। লেড অ্যাসিড ব্যাটারি, হ্যাঁ থাকবেই, মাস্ক থাকতেই হবে। এটা তো তাহলে গায়ে ভালো করে লেড অ্যাসিড @rate দিয়ে লেখা থাকে, ভালো করে দেখো, @rate দিয়ে লেখা থাকে। ব্যাটারিতে লেখা থাকে
@ দিয়ে লেখা থাকে, দেখো @ যে সিম্বল আছে না, ওই সিম্বল দিয়ে লেখা থাকে। ওকে, গিয়ে খেয়াল করতে দেখো আগামী ক্লাসে পড়ব। আচ্ছা, এখন আসি টেম্পারেচারের সাথে কি ইফেক্ট আছে। টেম্পারেচারের ইফেক্টের কথা চিন্তা করি। নরমালি ব্যাটারিটা হাই টেম্পারেচারে গেলেও সমস্যা, আবার লো টেম্পারেচারে আসলেও সমস্যা। লো টেম্পারেচারে আসলে যে পরিমাণ চার্জ এক্সট্রাক্ট করার কথা সেই পরিমাণ চার্জ এক্সট্রাক্ট করতে পারি না, আবার হাই টেম্পারেচারে গেলে যে পরিমাণ চার্জ পাওয়ার কথা সেই পরিমাণ চার্জ পাই না। তার একটা গ্রাফ দিয়েছে এখানে, দেখো সি, এখানে দেখো সি মানে হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটি। সি মানে হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটি। ব্যাটারির ক্যাপাসিটি যা আছে সেই রেটে যদি ডিসচার্জ করি, ব্যাটারি যা আছে সেই রেটে যদি ডিসচার্জ করি, দেখো এখানে কি দেখাচ্ছে পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি, এখানে পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি, আর এখানে হচ্ছে ব্যাটারির টেম্পারেচার। যখন টেম্পারেচার অনেক নিচে চলে আসে তখন কিন্তু এর থেকে ব্যাটারি আউটপুট পাওয়া সম্ভব। দেখো এখানে আউটপুট 0 হয়ে যাচ্ছে। এই -40 তে এসে এই সি রেটে ডিসচার্জ করলে এই কোনো আউটপুটই দিবে না, কিছুই দিতে পারবে না। -60 তে এসে যদি C/5 দিয়ে করতা, তুমি 5 অ্যাম্পিয়ার দিয়ে করতা, তাহলে -60 তে এসে আর কোনো কিছু পাইতা না। তার মানে কি C/5 রেটে করলে একটু ফ্রোজেন যে টেম্পারেচারটা এটা একটু বেশি হচ্ছে, মানে -60 ডিগ্রি পর্যন্ত কাজ করতে পারতেছে। আমি যদি C/5 না করে C/20 অথবা 20 অ্যাম্পিয়ার 20 আওয়ার ধরে নিতাম, তাহলে এটা হয়তো 70 এর কাছাকাছি। তার মানে কি যে রেটে ডিসচার্জ করছো সেই রেটের উপর ডিপেন্ড করে যে কত লোয়েস্ট কত ডিগ্রি টেম্পারেচারে এটা সাস্টেইন করতে পারছে। এটা কিন্তু অল্প পরিমাণ চার্জ নেওয়ার জন্য প্রায় 70 পর্যন্ত গেছে, মানে -70 গিয়েও সে সাস্টেইন করতে পারবে, লাইটে স্টার্ট করতে পারবে। ওকে, সো এই দুইটা কার্ভ একটু মোটামুটি ভালো করে দেখিও, কারণ এখানে টেম্পারেচার বাড়লে ক্যাপাসিটিটা একটু বাড়তে থাকে। মাইনাস থেকে যখন টেম্পারেচার একটু বাড়ে তখন ক্যাপাসিটিটা দেখো একটু আস্তে আস্তে ইনক্রিজ করে। টেম্পারেচারের সাথে ক্যাপাসিটির একটা সম্পর্ক আছে। এখন আসি ডেপথ অফ ডিসচার্জের সাথে এর সম্পর্কটা। অনেক কিছুর সাথে ব্যাটারি লাইফ সাইকেলের সম্পর্ক আছে। একটা দিলাম যে চার্জিং ডিসচার্জিং এর উপরে, একটা হচ্ছে টেম্পারেচারের উপরে। চার্জিং ডিসচার্জিং টেম্পারেচার এবং ডেপথ অফ ডিসচার্জ, এটা কি নাম? ডিওডি। ডিওডি ডিওডি কি? ডেপথ অফ ডিসচার্জ। ডেপথ অফ ডিসচার্জ। একটা লিড অ্যাসিড ব্যাটারিকে আমি চাইলে 100% পর্যন্ত ডিওডি করাইতে পারি, ডিসচার্জ করাইতে পারি। এই গ্রাফটা খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে লাইফ সাইকেল, আমি কতবার এটাকে চার্জ ডিসচার্জ করতে পারবো, আর এদিকে হচ্ছে ডেইলি ডিসচার্জ, প্রতিদিন কি পরিমাণ ডিসচার্জ লাগছে না স্যার? ডিওডি, ডেপথ অফ ডিসচার্জ। ডেপথ অফ ডিসচার্জ না যে এই স্পেলিংটা নাকি? হ্যাঁ, ডিইপি ডিইপি এটা তো বলতেছি ওই উপরে লেখা আছে ডেপথ বাই ডোমিক, ঠিক আছে? আচ্ছা, খেয়াল কর, এদিকে হচ্ছে এভারেজ ডেইলি ডিসচার্জ, আমি প্রতিদিন কি রকম ডিসচার্জ করতেছি, আর এদিকে হচ্ছে লাইফ সাইকেল। তুমি খেয়াল করো, আমি ডিসচার্জ যদি 70% এর উপরে করি, প্রতিদিন চার্জ করি এবং 70% এর উপর ডিসচার্জ করে ফেলি, লাইফ সাইকেল কত? অ্যারাউন্ড 1500 মতো সাপোজ। কিন্তু ওই ব্যাটারিটাকে যদি আমি 20% ডিসচার্জ করতাম, তাহলে দেখো লাইফ সাইকেল প্রায় 4000, মানে 4000 বার প্রায় করতে পারতাম। চার্জিং ডিসচার্জিং 4000 বার করতে পারতাম। আমি যদি কম পরিমাণে ডিসচার্জ করি তাহলে লাইফ সাইকেলের পরিমাণ বাড়ে, ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত টিকবে। আমি যদি কম ডিসচার্জ করি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে, অন্য কোনো ব্যাটারি না, লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে যদি আমি কম ডিসচার্জ করি তাহলে লাইফ সাইকেলটা বাড়বে। যদি বেশি ডিসচার্জ করি তাহলে লাইফ সাইকেলটা কমবে। তাহলে স্যার আমি কোনটা করব? মাঝামাঝি যে কোনো একটা করব, কারণ কম করলে, যদি কম ডিসচার্জ করি তাহলে ব্যাটারি থেকে আউটপুট এনার্জি কম পাই, কারণ 20 অ্যাম্পিয়ার আওয়ার নিলে যে পরিমাণ এনার্জি পাবো 80 অ্যাম্পিয়ার আওয়ার নিলে তার থেকে বেশি পাবো, তাই না? সো ডেপথ অফ ডিসচার্জ যদি কম হয় তাহলে আউটপুট এনার্জি কম পাই। তা আমার টার্গেট যদি এমন হয় যে আউটপুট এনার্জি বেশি কমাবো না, আবার ডেপথ অফ ডিসচার্জও বেশি কমাবো না, তাহলে মিডিয়াম রেঞ্জের একটা নিতে হবে। এই জন্য ওরা একটা ধরছে যে এইটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ 60%। 60% ডেপথ অফ ডিসচার্জ করলে মোটামুটি এটা 2500 বার ইয়ে করা যাবে। কতবার? 2500 বার।
2500 বার মানে কিন্তু অনেক, অনেক মনে হচ্ছে একটা সংখ্যা কিন্তু অনেক। 2500 বার চার্জিং ডিসচার্জিং করা মানে বিশাল, 7-8 বছরের উপরে মিনিমাম, ঠিক আছে। সো এই জন্য ডেপথ অফ ডিসচার্জ হিসাব নিকাশ করা হয় আমার চাহিদার উপর, যে আমি কেমন চাচ্ছি। আমার যদি মনে হয় আমার টাকা পয়সার সমস্যা না, আমার এনার্জি লাগবেই, সেক্ষেত্রে ডেপথ অফ ডিসচার্জ বেশি করো, সমস্যা নেই। আর যদি মনে করো যে না লাইফ সাইকেল একটু বাড়াইতে হবে, আমার একটু ইকোনমিক্যাল হতে হবে, তাহলে ডেপথ অফ ডিসচার্জ একটু কমাই দিতে হবে, তাহলে ব্যাটারিটা একটু বেশি দিন চলবে। ওকে স্যার, এটা কন্ট্রোল করার জন্য কি কোনো ডিভাইস বা কোনো কিছু আছে স্যার? ডেপথ অফ ডিসচার্জ কন্ট্রোল করার জন্য আমি ব্যবহার করি হচ্ছে চার্জ কন্ট্রোলার সেটই করা থাকে। ব্যাটারি থেকে যদি তুমি চার্জ কন্ট্রোলার লাগাই দাও, সে এই ডিওডি কোন পর্যন্ত যাবে সে সেট করে রাখে, এর পরে গেলেই ব্যাটারি থেকে কোনো আউটপুট পাওয়ার সে আর দেয় না। অটোমেটিক আর কি তোমাকে চার্জ কন্ট্রোলার সময় সেট পয়েন্ট পড়িয়েছি না আমি, সেট পয়েন্ট বিএমএস 4টা। ও লোড লো ভোল্টেজ লোড ডিসকানেক্ট, লো ভোল্টেজ LVR, জি স্যার। লো ভোল্টেজ লোড ডিসকানেক্ট। এই লো ভোল্টেজ লোড ডিসকানেক্ট অবস্থায় যদি 80% এর ওইখানে চলে আসে, ও বুঝে হবে, কারণ ব্যাটারি ভোল্টেজ তো মাপে, লোড অফ করলে ওই কন্ট্রোলার ওই আর কি সিগন্যাল কন্ট্রোলার সিগন্যাল পায় যে ব্যাটারি ভোল্টেজ এখন আছে এততে আছে, তার মানে হচ্ছে ব্যাটারি কিন্তু 80% এর নিচে চলে আসছে, বন্ধ করে দাও। তখন ডিরেক্টলি সে সুইচটাকে বন্ধ করে দেয়, তখন ব্যাটারি থেকে কোনো পরিমাণ লোড আর চালাতে পারে না, তখন ওই যে সবকিছু অফ হয়ে যায়। সব কিছু হবে। মানে কতক্ষণ পরে আমরা চালু করে চার্জ হওয়ার পরে লোড রিকানেক্ট ভোল্টেজ আর একটা সেট পয়েন্ট Automatic কি চার্জ হবে? সম্পর্ক কোথায়? লোড রিকানেক্ট ভোল্টেজ একটা আছে, কয়েকদিন বন্ধ রাখলে আবার LRV একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে গেলে ব্যাটারি ভোল্টেজ যখন উঠতে উঠতে মোটামুটি একটা পজিশনে আসে, সেটা কত ভোল্ট হতে পারে দেখো, 12 এর আশেপাশে আছে, 12 বা 13 এরকম, হ্যাঁ, বা 12 এর আশেপাশে এরকম। ওই ভোল্টেজে পৌঁছালে তখন লোডটা আবার তার আগে কানেক্ট হবে, সাথে সাথে যে ডিসকানেক্ট হয়ে গেল সাথে সাথে আবার কানেক্ট হবে না, একটা নির্দিষ্ট রেঞ্জের পরে গিয়ে, নির্দিষ্ট ভোল্টেজের রেঞ্জের পরে গিয়ে ওইটা আবার কানেক্ট হবে। এই জন্য 4টা সিগন্যাল যখন আমি চার্জ কন্ট্রোলার করিয়েছি তখন 4টা জিনিস খুব ভালোভাবে বলার চেষ্টা করেছিলাম, জিনিসটা কেন করেছি। দেখো যখন লিডারশিপ ব্যাটারি চার্জিং ডিসচার্জিং লাগবে, এটা মাস্ট। লিডারশিপ ব্যাটারিকে চার্জার ছাড়া কোনোভাবে চার্জ করা যাবে না, তাহলে ব্যাটারি ক্ষতি হবে, ঠিক আছে। চার্জার লাগবে মাস্ট, চার্জার ছাড়া কখনোই একটা সোলার প্যানেল দিয়ে ডিরেক্টলি একটা লিডারশিপ ব্যাটারিকে চার্জ করা ঠিক হবে, তাতে ব্যাটারি লাইফ সাইকেল কমে যাবে। আচ্ছা, সরাসরি তাহলে এটা তো সাধারণত ডাইরেক্ট কন্ট্রোলার দিয়ে ডাইরেক্ট স্যার ব্যাটারি চার্জ হ্যাঁ। যদি চার্জ লাগবে স্যার, চার্জ লাগবে কোনটা? সোলার প্যানেল থেকে যে কন্ট্রোলার আসে, এই কন্ট্রোলার থেকে তো সরাসরি ব্যাটারিটা চার্জ করে। হ্যাঁ, ওটা দিয়ে তো কন্ট্রোলারই তো চার্জার, কন্ট্রোলারই হচ্ছে আমার চার্জার, কন্ট্রোলারই হচ্ছে আমার চার্জার। এখন আসি স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ভোল্টেজের সম্পর্কগুলো। স্পেসিফিক গ্র্যাভিটি কত বলছিলাম, একটা পানি এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ 1.2। সো ব্যাটারি যখন ফুল চার্জ আছে তখন ভোল্টেজ হচ্ছে 2/2 থাকে, 1.2 এর কাছাকাছি 2 থাকে, ফুল চার্জ অবস্থায় 2 থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি হয়তো এখানে একটা আছে, সেটা 1.21, দুইটা স্কেল এখানে দেখাবে। ওকে, সো ব্যাটারি ভোল্টেজ যখন আস্তে আস্তে কমবে তখন এই স্পেসিফিক গ্র্যাভিটি আস্তে আস্তে নামতে থাকে। এই পজিশনে এসে ব্যাটারি যখন ফুললি ডিসচার্জ তখন স্পেসিফিক গ্র্যাভিটি হয়তো এখানে থাকে, এটা ডিসচার্জিং সাইকেলের সময় স্পেসিফিক গ্র্যাভিটি আস্তে আস্তে কমতে থাকে, ব্যাটারি ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকে। যখন চার্জ করি স্পেসিফিক গ্র্যাভিটি আস্তে আস্তে বাড়ে, স্পেসিফিক গ্র্যাভিটি আস্তে আস্তে বাড়ে, কিন্তু ভোল্টেজটা একবারে লাফ দিয়ে অনেকটা ওঠে, ওঠার পরে আস্তে আস্তে বাড়ে, কারণ আমি একটা ভোল্টেজ দিয়ে চার্জ করতেছি, এই জন্য ভোল্টেজটা একবারে লাফ দিয়ে ওঠে। যদি ব্যাটারি ভোল্টেজ 10.8 হয়ে যায়, আমি যদি ব্যাটারিকে মনে করো 14 ভোল্টে লাগাই, তাহলে ব্যাটারি ভোল্টেজটা কিন্তু লাফ দিয়ে 12 ভোল্টের উপর উঠে যাবে, তাই না? এই জন্য এটা দেখা যাচ্ছে লাফ দিয়ে একটু সাথে সাথে উঠছে, আর এই স্পেসিফিক গ্র্যাভিটি আস্তে আস্তে বাড়ে। ওকে, সেল এফিশিয়েন্ট স্পেসিফিক গ্র্যাভিটি এর পাশে দেয়। সো এই গ্রাফগুলো একটু ড্র করো এবং একটু এক্সপ্লেইন করো নিজের মতো করে। কত সময় আছে আমাদের? 4 মিনিট। আচ্ছা, এখানে স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ভোল্টেজ এবং টোটাল পার্সেন্টেজ কত পরিমাণ চার্জ হচ্ছে তার একটা হিসাব দেওয়া আছে। যদি 100% চার্জ থাকে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.265। আমি যদি হাইড্রোমিটার দিয়ে মাপি, টেস্টার, এক ধরনের টেস্টার আছে, ব্যাটারির ভিতরে পানি ইলেকট্রোড ঢুকে এরকম চাপ দিলে পানি উপরে উঠে আসে, ওখান থেকে যখন আমি দেখি ওখানে লেখা আছে 1.21, 1.23 এরকম, ওটা যদি 1.265 হয় ধরে নেব 100% চার্জ আছে।
এবং ওই ক্ষেত্রে যদি ব্যাটারির সেলের ভোল্টেজ আমি মাপি, সেলের ভোল্টেজ পাবো হচ্ছে 2.12, আর ওই ক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজ পাবো 12.7 ভোল্ট, ফুল চার্জ অবস্থা। ওকে, এবং এই ব্যাটারিটা -71°C পর্যন্ত সাস্টেইন করতে পারে, মানে ফ্রোজেন টেম্পারেচার, মানে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সে কাজ করতে পারবে মোটামুটি। এরপর যদি চিন্তা করি যে 25 অবস্থায় স্পেসিফিক গ্র্যাভিটি কমে 1.155, দেখো খুব বেশি কমে না, 0.1 কমছে, 1.155, তখন সেলের ভোল্টেজ 2ই আছে, প্রায় 2.03। তখন 12 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ কত? 12.2 ভোল্ট। এটা কত ভোল্ট পর্যন্ত? প্লাস 3 ভোল্টের 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলেই আর কাজ করতে পারবে, তখন ফুল ডিসচার্জ হয়ে গেছে ব্যাটারি। ঠিক আছে, সো এই চারটাও একটু দেখি। এখন এই ডেপথ অফ ডিসচার্জ এর সাথে ব্যাটারি কিছু পার্থক্য করা যায়। আমরা বাজারে যে পিভির জন্য ব্যবহার করি এটাকে বলা হচ্ছে ডিপ সাইকেল টিউবুলার ব্যাটারি, যেগুলো পাই ডিপ সাইকেল ব্যাটারি, আর হচ্ছে শ্যালো সাইকেল ব্যাটারি। গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে শ্যালো সাইকেল ব্যাটারি, আর সোলার যে ব্যবহার করা হয় এটা হচ্ছে ডিপ সাইকেল ব্যাটারি। ঠিক আছে, এই শ্যালো সাইকেল এবং ডিপ সাইকেল ব্যাটারির বেসিক পার্থক্য হচ্ছে বানানোর সময়। ডিপ সাইকেল ব্যাটারির ক্ষেত্রে আমার শ্যালো সাইকেল ব্যাটারির ক্ষেত্রে ক্যাডমিয়াম যোগ করে দেওয়া হয়। ক্যাডমিয়াম, আমার যে লেড থাকে লেডের সাথে ক্যাডমিয়াম মিক্স করে দিই, তাতে প্লেটগুলো অনেক শক্ত হয়, প্লেটগুলো অনেক শক্ত হয়, সো আমি প্লেটটা পাতলা বড় বানাইতে পারি, সারফেস এরিয়া বড়। এই সমস্ত ব্যাটারি খুব দ্রুত পাওয়ার বেশি দিতে পারে, স্টার্টিং পাওয়ার অনেক বেশি দিতে পারে গাড়ির জন্য, হ্যাঁ সেলফের জন্য, এক্স্যাক্টলি। ওই ব্যাটারির ক্ষেত্রে ক্যাডমিয়াম ব্যবহার করে। ওকে, ক্যালসিয়াম কম্বাইন করে। সো ক্যালসিয়াম কম্বাইন করলে শক্ত হয়ে যায়, ক্যালসিয়াম বলে শক্ত, সো কিন্তু পাতলা করে সারফেস এরিয়াটা বাড়ায় দেয়। সো ব্যাটারি অনেক বেশি পাওয়ার দিতে পারে, খুব দ্রুত পাওয়ার দিতে পারে, কিন্তু এনার্জি কম, দীর্ঘ সময় পাওয়ারটা নিতে পারে। নিলাম 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা দিতে পারে। ঠিক আছে, আর আমার যে ইয়ে আছে যে শ্যালো সাইকেলের ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম ব্যবহার করে। এখানে দেখো শ্যালো সাইকেলের ক্ষেত্রে ডিগ্রি বলছে ক্যালসিয়াম ব্যবহার করে। ওকে, কিন্তু এটা শক্ত হয়। আর আমার ইসের ক্ষেত্রে কি ব্যবহার করে দেখি, কোথাও লেখা আছে, কোথাও লেখা আছে। ডিপ সাইকেলের ক্ষেত্রে ভুলে গেলাম জিনিসটা। আচ্ছা, ডিপ সাইকেল ব্যাটারি এখানে দেয়া আছে, খেয়াল করো, অ্যান্টিমনি ব্যবহার করে, অ্যান্টিমনি ব্যবহার করে। ওকে, অ্যান্টিমনি ব্যবহার করলে সেটা বানানো হচ্ছে, কিন্তু সেটা ওই রকম বড় করে তৈরি করা যাবে না, ভঙ্গুর টাইপ হয়ে যাবে, সেটা মোটা বানায়। মোটা বানাইলে স্টার্টিং পাওয়ারটা অনেক বেশি দিতে পারে না, কিন্তু পাওয়ারটা দীর্ঘ সময় ধরে দিতে পারে, এনার্জি বেশি পায়। সো শ্যালো সাইকেল ব্যাটারির ক্ষেত্রে খুব দ্রুত পাওয়ার পাই, অনেক বেশি খুব অল্প সময়ের জন্য পাওয়ার পাই, আর ডিপ সাইকেলের ক্ষেত্রে আমি অনেক এনার্জি, পাওয়ারটা কম পাই, চাইলেও অনেক বেশি পাওয়ার নেওয়া সম্ভব হয়। এবং এই ডিপ সাইকেলটা 20% রেখে বাকিটা ইউজ করা যায়, ব্যাটারি 20% রেখে বাকিটা ইউজ করা যায়। স্যার, আগামী ক্লাসে কি কোনো কিছু আর পড়াছিলেন নাকি এই টাইপের জিনিস পড়িয়েছিলাম? আচ্ছা, এরপর আসি আগামী ক্লাসে, গত ক্লাসে। এরপরে দেখো ব্যাটারিকে ভেন্টেড এবং নন ভেন্টেড করা যায়। আমি চাইলে কিছু কিছু ব্যাটারিকে সিল করে দেওয়া যায়, দেখেছো ইউপিএস এর ব্যাটারিগুলো সিল করা থাকে। ওকে, মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, মেইনটেনেন্স ফ্রি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমার ভেন্টেড নন ভেন্টেড এই কথাটা বলছি। ভেন্টেড মানে হচ্ছে গ্যাসটাকে বেরোতে দেই, নন ভেন্টেড মানে গ্যাসটাকে বেরোতে দেই। সেক্ষেত্রে নন ভেন্টেড ব্যাটারি তৈরি করতে গেলে আমার খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে গ্যাসের প্রোডাকশনটা বেশি না, হ্যাঁ কোনোভাবে গ্যাসের প্রোডাকশনটা বেশি না। এই ব্যাটারিতে যদি ক্যালসিয়াম যোগ করি তাহলে এই ব্যাটারিতে অনেক বেশি পরিমাণে গ্যাস প্রোডাকশন, অনেক বেশি পরিমাণে গ্যাস প্রোডাকশন। সো সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে ভেন্টেড নন ভেন্টেড বানানোর সময় যেন
সেই জিনিসগুলো অ্যাড না করি, যে জিনিস অ্যাড করলে গ্যাসের প্রোডাকশনটা বেশি হয়। কারণ সিল করে দিয়ে গ্যাস যদি বেশি হয়ে যায় সেটা ফেটে বের হয়ে যাবে, ঠিক আছে? সো লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই পর্যন্তই, আর কিছু নেই, একটু নিজেরা একটু পড়াশোনা করে নেবেন। এখন আরেক ধরনের ব্যাটারি আছে, সেই ব্যাটারিকে বলা হয় নিকেল ক্যাড ব্যাটারি। এর আগে নাম শুনছো কি কোনোদিন? পড়েছো? নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি আছে অনেক। আমাদের যে বিদেশি লাইটগুলো ছিল, বিদেশি লাইটগুলোতে নিকেল ক্যাডের ব্যাটারি পাওয়া যায়। ওকে, নিকেল ক্যাডমিয়াম স্টোরেজ ব্যাটারি। নিকেল ক্যাড ব্যাটারিগুলোর বড় অসুবিধা হচ্ছে, আমি ডিটেইলসে যাব না, জাস্ট তোমাদের একটু বলে দিই, এখানে নিকেল এবং ক্যাডমিয়াম ব্যবহার করা হয়। নিকেল এবং ক্যাডমিয়াম ব্যবহার করা, ক্যাডমিয়াম একটু বিষাক্ত। এই নিকেল ক্যাড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি থেকে বেশি পরিমাণে পাওয়ার জেনারেট করতে পারে, বেশি পরিমাণে এনার্জি জেনারেট করতে পারে। কিন্তু এই নিকেল ক্যাড ব্যাটারির একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি? মনে করো ব্যাটারি 100 অ্যাম্পিয়ার আছে, কোনো কারণে মানে 80 অ্যাম্পিয়ার তুমি নিয়েছো, 20 অ্যাম্পিয়ার রেখে তুমি ব্যাটারিকে চার্জ করে ফেলেছো, তাহলে ওই ব্যাটারি 20 অ্যাম্পিয়ার আর কোনোদিনও ক্যালকুলেশনে রাখা যায় না। মেমোরি ইফেক্ট, নিকেল ক্যাড ব্যাটারির ক্ষেত্রে মেমোরি ইফেক্ট আছে। তুমি যদি ফুললি ডিসচার্জ করে না আবার চার্জ করো, তাহলে ব্যাটারি থেকে সম্পূর্ণ পরিমাণ এনার্জি নেওয়া যায় না। 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি হলে 100 অ্যাম্পিয়ার আওয়ারই ডিসচার্জ করতে হবে। তা না করে যদি তুমি 80 অ্যাম্পিয়ার আওয়ার ডিসচার্জ করার পর আবার চার্জ করো, তাহলে ব্যাটারির ক্যাপাসিটি হয়ে যাবে 80 অ্যাম্পিয়ার আওয়ার। এটা হচ্ছে মেমোরি ইফেক্ট। কিন্তু এর চার্জিং ক্যাপাসিটি, চার্জ ডেলিভারি, পাওয়ার ডেলিভারি সবকিছু হচ্ছে আমার ইয়ের থেকে ভালো। লিথিয়াম আয়ন ব্যাটারি, সরি আরে একটু কি বলা, হ্যাঁ, লিড অ্যাসিড ব্যাটারি থেকে ভালো। লিড অ্যাসিড ব্যাটারি থেকে সব দিক দিয়ে নিকেল ক্যাড ব্যাটারি ভালো। কিন্তু নিকেল ক্যাডের অসুবিধা হচ্ছে একটু মেমোরি ইফেক্ট আছে, এটাতে মেমোরি ইফেক্ট আছে। আর একটা অসুবিধা কি, এই নিকেল ক্যাড ব্যাটারি ক্যাডমিয়াম হচ্ছে ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের ক্ষতি করে। এই জন্য নিকেল ক্যাড ব্যাটারি এখন বাজার থেকে উঠে গেছে, নিকেল ক্যাড ব্যাটারি এখন আর কেউ চালায় না। এটা কি কি আছে ডিরেক্টলি লেখা আছে, ঠিক? একটু পড়ে নিও, জিনিসটা ইন্টারেস্টিং আছে, ব্যাটারি সিস্টেমের ভিতর যেটা একটু পড়ে নিও। আচ্ছা, এরপরে দেখো নিকেল ক্যাডমিয়ামের বদলে একটা জিনিস ব্যবহার করছে, যে নিকেল মেটাল হাইড্রাইড। যেহেতু নিকেল ক্যাডমিয়ামটা ক্ষতিকর, সেহেতু মেটালের হাইড্রাইড ব্যবহার করছে। এটারও কিছু সুবিধা অসুবিধা আছে। এটার অসুবিধা হচ্ছে ইন্টারনাল ডিসচার্জ বেশি, অর্থাৎ প্লেটগুলো পজিটিভ এবং নেগেটিভ প্লেট এরা খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায় নিজেদের ভিতরে। যদি আমি চার্জ করার পরে দীর্ঘদিন ফেলে রাখি, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় দ্রুত। সো নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি এটাও কিন্তু খারাপ না, কিন্তু এর মেমোরি ইফেক্টটা নাই। কিন্তু এর মেমোরি ইফেক্ট নাই। আগেরটা যেমন 100 অ্যাম্পিয়ার আওয়ার ভিতরে 80 অ্যাম্পিয়ার নিলে 20 অ্যাম্পিয়ার আওয়ার কোনোদিন নেওয়া যায়, এটার ক্ষেত্রে ওই সমস্যাটা নাই। এটার মেমোরি ইফেক্ট নাই, কিন্তু এটা হচ্ছে ডিসচার্জ হয়ে যায় দ্রুত। মানে রেখে দিলে, দীর্ঘদিন রেখে দিলে নিজে তো ডিসচার্জ করে ফেলে। লিড অ্যাসিড ব্যাটারি তা হয় না, ফুল চার্জ করে দিলে অনেকদিন চার্জ ধরে রাখে, কিন্তু নিকেল মেটাল হাইড্রাইড তা পারে না। আর নিকেল ক্যাডের ক্ষেত্রে ছিল এর মেমোরি ইফেক্ট আছে। ওকে, এখন এই দুইটা জিনিসকে কম্বাইন করে এই লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারে নিয়ে আসছে। লিথিয়াম আয়ন, এই লিথিয়াম আয়ন ব্যাটারি এর মেমোরি ইফেক্টও নাই, আবার ডিসচার্জও হয় না নিজেদের ভিতরে। কিন্তু এর অসুবিধা কি, এটা কস্ট বেশি, এটা কস্ট বেশি। সো লিথিয়াম আয়ন ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ। একটু নিজেরা, আমি পড়ানোর সময় যেহেতু পাচ্ছি না, একটু নিজেরা একটু ডিটেইল করে নিও, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। লিথিয়াম আয়ন এবং লিড অ্যাসিড ব্যাটারি। লিথিয়াম আয়ন তো বেশিরভাগ ফোনে ব্যবহার করে, ফোনে কেন বর্তমান যুগে সব কিছুতে ভালো জায়গাতে আছে, যেখানে আমার মানে টাকার ইস্যু নাই, টাকার ইস্যু নাই, সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি পাবে। স্যার এখন ওই যে ইউপিএস হাব যেগুলো আমরা করতেছি সব লিথিয়াম আয়ন। এই লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে আরেকটা ভালো ব্যাটারি আছে, সেই ব্যাটারিটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ডাবল লেয়ার ক্যাপাসিটর। কি? ইলেকট্রিক ডাবল লেয়ার, হ্যাঁ, ইলেকট্রিক ডাবল লেয়ার ক্যাপাসিটর। এর ক্যাপাসিটি অনেক বেশি হয়, এটি 1 সেকেন্ডে চার্জ করা দিব, ডাইরেক্টলি চার্জ 1 সেকেন্ডে চার্জ হয়ে যাবে। আমরা বলছি হ্যাঁ হবে, এটা আসবে। সো ইলেকট্রিক ডাবল লেয়ার ক্যাপাসিটর সম্পর্কে আগামী ক্লাসে আমি পড়িয়ে তারপর নতুন টপিকে যাব। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ নিকেল ক্যাড, নিকেল মেটাল হাইড্রাইড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, এই তিনটা ব্যাটারির একটা সুবিধা অসুবিধা দেয়া আছে। এই চার্টটা সুন্দর করে পড়বা, বাজারে কিন্তু এই ব্যাটারিগুলো পাওয়া যায়।
ড্রাই ব্যাটারি আছে কি লিড অ্যাসিডের মধ্যে পড়ে যায়? ড্রাই ব্যাটারি লিড অ্যাসিড আছে, আরো আছে লিকুইড লিড অ্যাসিড হয়ে যাবে। লিড অ্যাসিড তুমি যে ড্রাই বলছো, এটা ড্রাই পাউডার বলছো, পাউডার ব্যাটারি কিন্তু আলাদা না। এখানে লিথিয়াম আয়ন কিন্তু ড্রাই না, এর ভিতরে কিন্তু কি আছে, এর ভিতরে কিন্তু পানি আছে, পানি নাই, লিথিয়ামের সল্ট আছে, সল্টের কি আছে, এটাকে কি বলে, দ্রবণ আছে, সল্টের দ্রবণ আছে, ঠিক আছে। এখানে কার্বনের মেটাল ইউজ করে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে। লিথিয়াম আয়ন ব্যাটারি তো একটু এদিক সেদিক হলে ধুমধাম ব্লাস্ট হয়। হ্যাঁ, খুঁজে গেছিলাম, দুইবার ব্লাস্ট করছে, তারপর তিনবার সাহস করি না। যদি কোনো কারণে তুমি কেটে ফেলো, লিথিয়াম আয়নের সাথে যদি বাতাসের রিঅ্যাকশন হয়ে যায়, আগুন ধরে যাবে। সো লিথিয়াম আয়ন ব্যাটারি একটু ভালো মতো পড়িও, যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে, আমি আর ব্যাটারির উপর আর ক্লাস নিতে পারবো না, কারণ আমার সময়টাই নেই, ঠিক আছে। তোমাদের যেহেতু 2টা ক্লাস পড়াইছি তার ব্যাটারির উপর, একটু চেষ্টা করো আমার স্লাইডটা তুমি একবারও রিডিং করো, যত ধরনের ব্যাটারি এখন বাজারে পাওয়া যায় তার উপর বেসিক একটা ধারণা তুমি পেয়ে যাবে, এবং খুব সুন্দর করে গুছায় স্লাইডটা তৈরি করা আছে। একটু কষ্ট করে পড়বে। আগামী ক্লাসে আসলে আমি এই শীটের উপরে একটা ক্লাস টেস্ট নেব, যে কদিন থাকে গ্রুপে আমি লিখে দিব যে ক্লাস টেস্ট স্যার আপনি একটু নেবেন, ঠিক আছে। আচ্ছা, স্টোরেজের উপরে আমি একটা ক্লাস টেস্ট নেব। স্যার ক্লাস টেস্টটা ক্লাস শেষের টাইমে স্যার এটাই আমি বলতেছিলাম, ক্লাস শেষের টাইমে আমরা তো অনেক সময় দিই ক্লাস শেষের টাইমে আগামী ক্লাসে ক্লাস টেস্ট, ঠিক আছে।